পারি। আমরা নারী, আমরাই পারি বৃদ্ধ মানুষদের বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি, আবার অসহায় মানুষদের কাছে টানতে পারি। আমরা নারী, আধুনিকতার গজ্জালিকা প্রবাহে সন্তানদের উচ্ছন্নে পাঠাতে পারি, আবার আমরা সন্তানদের প্রকৃত শিক্ষা দিয়ে মানুষও করতে পারি। এই দিশাহীন সমাজটাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, একটা সৃজনশীল সুন্দর পৃথিবী করতে পারি। কারণ আমরা নারী, আমরা সব পারি। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম নারী কি কি পারে। অসম্ভব সুন্দর একটা কবিতা মিঠুদি আমাদের উপহার দিলেন। সত্যি নারীরাই সৃষ্টি করতে পারে, আবার নারীরাই ধ্বংস করতে পারে। তবে আমরা শুধু সৃষ্টির কথাটাই মনে রাখবো। মিঠুদি, আপনার কলম থেকে এরকম অসংখ্য সুন্দর সুন্দর কবিতা সৃষ্টি হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়টাকে একটু শুনে যাবেন, আর তাহলে সাবধানে যাবেন। ধন্যবাদ। নমস্কার। আমাদের তার জন্য আমরা বেরিয়ে গেছি। যারা উপস্থিত আছেন, এটা দায়বদ্ধতা তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা ট্রেন তো, এটা ফেল করে গেলে আমি আর ট্রেন বাড়ি যেতে পারবো না। রাত 10টা 11টা 12টা হয়ে যেতে পারে। উপস্থিত প্রত্যেককে জানাই প্রণাম, নমস্কার। জনবাসী, দেখা হবে আরো কতবার, আরো কতবার, আরো কতবার। নমস্কার। এবার আমরা আজকের আমাদের এরকম একটা সুন্দর সভা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন যিনি, যা সাহায্য সহযোগিতা ছাড়া আজকে আমরা এরকম একটা কর্মকাণ্ড করতেই পারতাম না। সেই বিশ্বজিৎ কুমার, যিনি এই খাজুত্তর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার কাছ থেকে কিছু শুনে নেব, কিছু কথা, কিছু উপদেশ। ধন্যবাদ সকলকে। খাজুত্তর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং নিচে যারা আছেন সকল গুণীজনকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। বন্দনা দিয়ে অনেক দিন থেকে লেখালেখি করেন, সুপ্তভাবে সেটা ছিলেন। অনেক বই আমাকে পড়তে দেওয়ার জন্য দিয়েছে, অনেক লেখাও দিয়েছে পড়তে, তারপরে পরামর্শও কিছু চেয়েছে। কিন্তু আমরা সেই লেখার জগতে, সাহিত্য জগতে যে ধ্যান ধারণা থাকা দরকার, আমরা উপপ্রধান প্রধান বলে সেই জায়গায় পৌঁছাতে পারবো বা পেরেছি, এটা কিন্তু নয়। তাই পরামর্শ ওনাকে দেওয়া হয়নি, কিন্তু ওনার লেখা পড়ে যে লেখা, উনি যখন প্রস্তাব আকারে এখানে এসেছিলেন যে আমার একটা বই উদ্বোধন হবে, সেটা আমি আমার এই পঞ্চায়েতের যে কোনো জায়গা থেকে করতে চাই। আমি সেদিন বলেছিলাম হল পাওয়া যাবে, হলটা আমাদের গ্রাম পঞ্চায়েতের নিজস্বই হল। এই হলেতে আপনি করুন, যতটুকু আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব আপনার জন্য করে দেওয়া হবে। আজকে আমার সৌভাগ্য যে আমার এই হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই গ্রাম পঞ্চায়েত, সেখানে আপনাদের মতো গুণীজনের উপস্থিতি আমাদের পঞ্চায়েতকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে এবং পঞ্চায়েতকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিশাও নিশ্চয়ই দেখিয়ে দিয়ে যাবেন। আগামী দিন যে সমস্ত গুণীজন আছেন তাদের লেখার মাধ্যমে, কিভাবে তাদের লেখার মাধ্যমে এলাকার জনগণের যে বিশেষ বিশেষ অসুবিধা আছে সেগুলো যদি লেখার মাধ্যমেও আমরা পাই,
আমরা যদি সেগুলো করে কিছুটা উপলব্ধি করতে পারি এবং আগামী দিনের জনগণের জন্য আমরা যদি কিছু রেখে যেতে পারি, সেটাই হবে আজকের এই সকলের সম্মিলিত প্রচেষ্টার একটা ফল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যা কর্মে লিপ্ত আছেন সাফল্যের সঙ্গে করুন, নির্ভীকভাবে এগিয়ে চলুন এবং দেশ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, রাজ্য যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, আমাদের লেখার মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে সেটা যাতে ফুটে ওঠে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবুকে। তিনি অনেকগুলো মূল্যবান পরামর্শ ফুল দিস নি, দিলেন। আমি ফুল পাইনি। আশা করি আগামী দিনেও আমরা লাস্টে নেবো। তার থেকে এরকম সাহায্য সহযোগিতা পাবো। এবারে আমরা শুধু কলকাতা থেকে এসেছেন তুহিন চ্যাটার্জি, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। তিনি আকাশবাণী কলকাতার একজন কর্মকর্তা ছিলেন। আমরা জানি একটা সময় রেডিও ছিল আমাদের প্রধান গণমাধ্যম, সেই গণমাধ্যমের একজন প্রতিনিধিকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। সেই সম্মানীয় তুহিন চ্যাটার্জিকে আমরা এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তাকে বরণ করে নেবেন কবি বন্দনা মালিক। বন্দনা, এখন তুহিন বাবুকে বন্দনা বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা শুনে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন কুমার হালদার। তার একটি কবিতা এবং সংক্ষেপে কিছু কথা আমরা শুনে নেব। স্বপন বাবু খুব ভালো লেখেন, তিনি এলাকায় এটা খুব পরিচিত নাম, মেলামেশা সাহিত্য বাসুরের সম্পাদক, সাহিত্য জগতে অনেকদিন ধরেই আছেন। তার থেকে আমরা কিছু কথা শুনে নেবো এবং একটি কবিতাও শুনবো। নমস্কার। আগত গুণীজনকে আমার সশ্রদ্ধ নমস্কার। বিশেষ করে আজকের সভাপতি যিনি, তাকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এবং আগত সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্দনা মালিক এবং আজকের অনুষ্ঠানে প্রকাশিত তার প্রতিভার বিকাশ কুড়ি, তো তার আগে এই কুড়ি আজকে যে প্রকাশিত হচ্ছে তার সূচনা লগ্নের কথা একটু না বললেই নয়। সালটা আমার ঠিক মনে নেই, ধরে বলতে আমাদের একটা সাহিত্য সংস্থা আছে, কবি মোহাম্মদ আলী বুলবুল যে সাহিত্য সংস্থাটা তৈরি করেছিলেন, সেই সংস্থার ডাকে কবি প্রতিজ্ঞা মল্লিকের বাড়িতে আমরা একটা অনুষ্ঠান করছি একদিন। সে অনুষ্ঠানটা সম্ভবত কবি বুলবুল, মোহাম্মদ আলী বুলবুল প্রয়াত হয়েছে, তাকে স্মরণ করার জন্যই আমরা বোধহয় সেই অনুষ্ঠানটা শুরু করছি। বন্দনা মালিক সেই পরন্ত বিকেলে কোটি কোটি পায়ে আমাদের অনুষ্ঠানে গিয়ে হাজির হলেন, সঙ্গে একটি পাড়ার মেয়ে। ওর মুখ থেকে যেটা শুনলাম, উনি দু একদিন আগেই গিয়েছিলেন কবি মোহাম্মদ আলী বুলবুলের বাড়িতে। কবি কেমন হয়, ঠিক ওর মুখের ভাষায় কবি কেমন হয় ও দেখতে গিয়েছিল।
দুর্ভাগ্য কবি মোহাম্মদ আলী বুলবুল তখন প্রয়াত হয়েছেন। যাই হোক, সেই অনুষ্ঠানে প্রথম ওর কবিতা বলা এবং ওর যে লেখাপড়া কতটুকু ক্লাস 7 পর্যন্ত পড়েছে এগুলো সবই সেই দিনেই বলেছে এবং এটাও বলেছে, দেখুন আমি যে সাহিত্য চর্চা করি আমার বাড়ির লোকের পছন্দ নয়, তাই ডাক্তার দেখানোর নাম করে এই মেয়েটিকে সঙ্গে করে নিয়ে এসে আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। খুব খারাপ লেগেছিল, আমার ভালো লেগেছিল। একদিক থেকে ওর অন্তরের যে স্পৃহা, রবীন্দ্রনাথ বলেছেন প্রকাশই আনন্দ, নিজেকে প্রকাশ করা, বিকাশ করার যে একটা স্পৃহা ওর মধ্যে তখন লক্ষ্য করেছি এবং একটি বা দুটি আমার মনে নেই কবিতা পাঠ করেছিল, আমার খুব ভালো লেগেছিল এবং বলেছিলাম বেশ কয়েকটি কবিতা আমাকে দেবে। তো আমার কাছে বেশ কয়েকটি কবিতা দিয়েছিল, বেশ কয়েক জায়গায় সেগুলো প্রকাশিত হয়েছিল। যাই হোক, সেই পথ চলা শুরু, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বন্দনা মালিককে। তারপরে বিভিন্ন জায়গায় আপনারা সকলেই অনেকেই জানেন তার প্রতিভার বিকাশ কিভাবে ঘটেছে। আমি মাঝে মাঝে অভিভূত হয়ে যাই ওর শব্দ চয়ন দেখে। ক্লাস 7 পর্যন্ত পড়া একটি মহিলা তার কি করে ওই রকম শব্দ তার কলম থেকে বার হয়। এর আগের একটা অনুষ্ঠানে আমি জারিফুলকে দেখাচ্ছিলাম, জারিফুল দেখো আমাদের কবি ওই একজন কবি সম্বন্ধে ও লিখেছে, যে লাইনগুলো লিখেছে তো সেখানে আমি অভিভূত হয়ে গেলাম যে এই শব্দ চয়ন ও কোথা থেকে পড়লো। এমনকি রেডিওতে যে সমস্ত কবিতাগুলো পাঠ হয় বা পত্র পাঠ হয় সেখানেও আমি দেখেছি। তো যাই হোক, ঈশ্বর প্রদত্ত। কিছুক্ষণ আগে একজন বলে গেলেন যে রবীন্দ্রনাথ লেখাপড়া কতটুকু শিখেছিলেন, বুঝগত বিদ্যা তার প্রভু ছিল না, তবুও তিনি বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য একজন কবি হতে পেরেছেন। তো এই অজ পাড়াগাঁয়ে থেকেও তার যে বিকাশ, তার যে প্রতিভার বিকাশ ঘটছে, আরো ঘটুক, পুরী আরো সুন্দর হয়ে ফুটুক এই কামনা করি। কবিতা পাঠ করতাম, একবারে খুঁজে বার করা খুব কঠিন। যাই হোক, এই পুরী পত্রিকায় লেখা আমার একটি ছড়া, সেই ছড়াটি এখন পাঠ করছি। ছড়ার নাম কুড়ির সুবাস। কচি কাঁচা নবীন প্রবীণ কলম হাতে এসো ছুটে, সবুজ সবুজ নতুন গাছের কুড়িগুলো ফুটে। এ তো এখন কুড়ি সবে, হলো শুধু পাপড়ি মেলা, হাজার রঙিন প্রজাপতি করুক এসে নানান খেলা। তোমার কুড়ির সুবাস ছড়া গন্ডি ছেড়ে দিক বিদিকে, সবার চিত্তে উঠুক মেতে তোমার উষার নবালোকে। অনেক কুড়ি শুকিয়ে যায় যত্ন আত্মি ঠিক না পেয়ে, তাই তো বলি আগলে রেখো তোমার স্নেহের আঁচল দিয়ে। নমস্কার। মায়ের আচল ছাড়া হবে না তো। অনেক অনেক ধন্যবাদ। নারী দিবসে একজন যোগ্য নারীকে তিনি সম্মান করে গেলেন। আচ্ছা, এবার আমরা ধনঞ্জয় বাবুর কাছ থেকে একটা কবিতা শুনে নেব। ধনঞ্জয় বাবু আগে আপনার কথা শুনেছি, এবার একটু সংক্ষেপে শুধু কবিতাটাই বলবেন, আমাদের হাতে অনেক কবি রয়েছে। নমস্কার। আমি প্রথমে প্রণাম জানাই আমার ঈশ্বরকে, তারপর প্রণাম জানাই আমার জন্মভূমি মাটিতে, তারপর প্রণাম জানাই এখানে উপস্থিত বা এখানে গ্রামবাসী বা আমার রাজ্যবাসী বা আমার দেশবাসী গুরুদেরকে, তারপর জানাই আমার ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই বন্দনা বিন্দিকে নিয়ে
কোনো কথাই হবে না, আপনারা সকলে যেভাবে যা বলেছেন এরপরে আমার কিছু বলাই নেই। এই দিদির সাথে 10ই জানুয়ারি মায়াখালী বইমেলা উৎসবে আমার বই একটা পাবলিশ হয়, দিদিভাই ওখানে তখন ছিলেন, সেখান থেকে পরিচয় হয়। তারপর দিদিভাই বলেন যে দাদা আমি একটা অনুষ্ঠান করব, আপনি কিন্তু আসবেন। তা আমার অবসর হচ্ছে বিজনেস, আমি সোনার উপর দোকান আছে লিভার, আমি সেই ব্যবসা করে খাই। তারই মধ্যে যখন একটা কিছু মনে আসে, সেই ভাবনা চিন্তার মধ্যে একটা কিছু লেখালেখি করি। তাই সেই লেখা আজকে আপনাদের সামনে একটা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ঈশ্বর। হে ঈশ্বর, আমার মাথার উপর আছো তুমি, তোমার চরণ স্থানে বসে আছি আমি। আমায় মানব জীবন দিয়েছ তুমি, আমার কর্ম করছি আমি। উপর থেকে বসে বসে সবই দেখছো তুমি, ভালো মন্দ কি কর্ম করছি আমি। আমার কর্মের হিসাব খাতায় লিখছো তুমি, কর্মের মাঝে সবই বুঝতে পারছি আমি। আমার কর্মের হিসাব আমায় কখন দেবে সেটা জানো শুধু তুমি। তোমার হাত থেকে আমার কর্মের হিসাব নেবার জন্য অনেক অপেক্ষা করছি আমি। আমার কর্মে ভুল হলে আমায় যত সাজা দেবে তুমি, আনন্দের সাথে বরণ করে নেব আমি। সবার জন্য সারা জীবন ভালো থেকো তুমি, সেই আশায় তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছি আমি। নমস্কার। ধনঞ্জয় বাবু, আপনার জন্য অনেক প্রার্থনা রইল, আপনার কলম থেকে এরকম সুন্দর সুন্দর কবিতা জন্ম হোক। আমরা এখন ধনেবাড়ি কলম পত্রিকার সম্পাদিকা আর এক নারী, তিনিও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকে, তাকে একটু মঞ্চে ডেকে দেবো। অমিয়াদি একটু আসবেন, অমিয়াদি একটু মঞ্চে আসবেন। আচ্ছা, এবার আমরা আমাদের এক অতিথি বিদ্যুৎ ভৌমিক, তার কাছ থেকে কিছু কথা শুনে নিই। নমস্কার। আজকে কুড়ি পত্রিকার প্রকাশ অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের মধ্যে স্বপন কুমার হালদার, সকলে ভালো লাগবে। নমস্কার। সাম্য মা, এছাড়া সঞ্চালক জারিফুল হক, তরুণ কুন্ডু এবং আরো অন্যান্য কবি সাহিত্যিক বৃন্দ, সকলকে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠানে আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু বন্দনার কথায় আমার আসতে হয়েছে। বন্দনা সম্পর্কে দু একটা কথা আমি আজ বলবো আপনাদের। মনে আছে 2019 সালে ধনিয়াখালী বইমেলা আমাকে সাহিত্য সম্মান প্রদর্শন করে। সেই সময় আমার ইচ্ছে হয়েছিল যে ধনেখালী কবিদের নিয়ে একটা কবিতা সংকলন প্রকাশ করব। সেই মতো আমি ধনেখালী ঘোরাঘুরি করতাম। জারিফুল হক, স্বপন কুমার হালদার এবং অরূপ বন্দ্যোপাধ্যায়ের সাহচর্যে আমি একটা বই সংকলন গ্রন্থ প্রকাশ করি। সেই সংকলন গ্রন্থে বন্দনার প্রথম কবিতা সম্ভবত আমি প্রথম প্রকাশ করি। কারণ বন্দনা আমাকে বলেছিল যে আমার কবিতা ঠিক মতো প্রকাশ হচ্ছে না, অনেক কবিতা লেখালেখি হয়। আমি ঠিক আছে, আমি তোমার প্রথম কবিতা ছাড়ব। সেই ধনেখালীর কবিতা সংকলন গ্রন্থে ইলছে গুড়ি বলে একটা কবিতা আমি ছেপেছিলাম। তারপর থেকে বন্দনাকার পিছন ফিরে তাকাতে হয়নি। বন্দনার ছোটদের বই লিখেছে, গল্প লিখেছে, উপন্যাস এবং আকাশবাণীতে প্রোগ্রাম করেছে। আজ ধনেখালীর বুকে বন্দনা মালিক বহাল তহবিলতে এগিয়ে চলেছে, আরো এগিয়ে যাক। সেই সঙ্গে কুড়ি পত্রিকা পরবর্তী সংখ্যার ঠিকভাবে যেন প্রকাশ হয়, কর্মকর্তাদের আমার অনুরোধ রইল। এই বলে সকলকে আবার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ বিদ্যুৎ বাবুকে। আমি একটা কথা খুব ভালো বিশ্বাস রাখি, মানে ভালো বলার থেকে ভালো শ্রোতা হওয়াটা খুব বেশি জরুরি। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ওইখানেই থাকতে অভ্যস্ত। আমি কিছু শুনি, মানে একদম সবার শেষ হওয়া পর্যন্ত চেটা কটার পর্যন্ত থাকি।
তো হলের পরিস্থিতি যা দেখছি, আজকের সভার যিনি আক্ষরিক অর্থেই প্রধান অতিথি, যার কথা আমরা শুনবো বলে এতক্ষণ ধরে উন্মুখ হয়ে বসে আছি, যদি আমরা আচ্ছা আমরা একটা ছবি তুলে নেবো একটুখানি, তারপরে আমরা প্রধান অতিথির আজিজুল বাবুর থেকে কিছু শুনবো। এটা এখানকার পঞ্চায়েতের তরফ থেকে একটা ছোট অনুরোধ আছে যে আজকে তো নারী দিবস, সেই নারীদের নিয়ে একটা ছোট্ট ফটো সেশন আমরা করতে চাইছি, ওনারা করতে চাইছেন। এইটা আমরা বলে নিই, এটা খাদিমদ পঞ্চায়েতের ছোট্ট অনুরোধ আমরা রাখছি। এরপরে আমরা শুনে নেব। আমি এখন থেকে এই মাইক্রোফোনটা ওনার হাতে তুলে দিলাম। কিচ্ছু হবে না, তুমি আর দুটো খাবে কি? এ রমা, ধন্যবাদ। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন আজকের সভার যিনি প্রধান অতিথি, কলকাতা থেকে এসেছেন আজিজুল হক, তার থেকে কিছু কথা শুনে নিই। আজকের সভার মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনার সামনে যারা বিশিষ্ট অতিথিবৃন্দ এসেছেন, প্রত্যেকেই গুণী মানুষ, প্রত্যেকেই বিভিন্ন লেখালেখির সঙ্গে আপনারা যুক্ত, প্রত্যেকেই আমি যথাযোগ্য সম্মান জানিয়ে প্রথমে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে দুটো কথা শুধু আপনাদের বলি। এই আন্তর্জাতিক নারী দিবস প্রথমে এই শব্দটা ইতিহাসে আসে 1900 সালে। সেখানে নারীদের কাজের সমান অধিকার, কর্মক্ষেত্রে নারীদের যথাযোগ্য সম্মান এবং ভোটার অধিকারের উদ্দেশ্যে এই শব্দটা উচ্চারিত হয় 1900 সালে। তারপর 1910 সালে কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে এই প্রস্তাবটা গৃহীত হয় এবং 1975 সালে আপনারা সকলেই জানেন জাতিসংঘে, রাষ্ট্রসংঘে এই নারী দিবস গৃহীত হয় প্রস্তাব। সেই থেকে 8ই মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসাবে পালিত হচ্ছে। কিন্তু খুব দুঃখের বিষয়, আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে সেই নারীকে আমরা যথাযোগ্য সম্মান এখনো দিতে পারিনি, সারা বিশ্বেই দিতে পারিনি কোনো দেশ। এবং এমনকি আমি আমার রাজ্য এবং দেশেও যথাযোগ্য সম্মান দিতে পেরেছি কিনা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছি আমরা। নারী দিবস শুধু একটা দিনে নারী সম্মান প্রদর্শন করার দিন নয়, নারী সম্মান প্রদর্শনের 365 দিন। আজকের নারী শিক্ষা থেকে আরম্ভ করে বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভূগোল এবং মহাকাশ সর্বোপরি রণাঙ্গনে নারী আজকে সমানভাবে সমান তালে তারা পাল্লা দিয়ে চলেছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই নারীকে যথাযোগ্য সম্মান এখনো দিতে পারি না। এইরকম একটা দিনে বন্দনা আন্তর্জাতিক নারী দিবসে পুরী সাহিত্য পত্রিকা আজকে উদ্বোধন করছে। এই বন্দনা সম্পর্কে দুটো কথা বলে নিই। কোথায় পেলাম আমি এই বন্দনাকে?
আজকে এই মঞ্চে যিনি সঞ্চালনা করছেন জারিফুল, সেও আমার হাউসের লেখক। এই জারিফুল আমাদের প্রথম পরিচয় করে বন্দনা মালিকের সঙ্গে। আমাকে বলে যে আজিজুল্লাহ, আপনি একজন লেখিকা আছে, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, তার লেখা দেখতে পারেন। সেই কেমন আছেন, হাউসে এসে আলোচনা করবো। উনি আমাকে একটা প্রথমেই তার কাব্যগ্রন্থ জীবনের গীতি কাব্য এই পাণ্ডুলিপিটা আমাকে দেন। এই পাণ্ডুলিপিটা পড়ে আমি খুব অভিভূত হয়ে যাই। তার শব্দ চয়ন, তার গদ্য এবং কবিতার যে বাংলা। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ওনার এখানেও ফাঁকা আছে পড়াশোনা, তার একাডেমিক কোয়ালিফিকেশনটা জানার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে একটা মানুষের গুণাবলী বিচার হয় না। রবীন্দ্রনাথ, নজরুল থেকে আরম্ভ করে সকলেই তাদের একাডেমিক কোয়ালিফিকেশন কিছুই ছিল না সেই অর্থে, কিন্তু তারা এক একজন এক একটা জায়গায় মহিলা হয়ে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছেন সকলের মনে, সকলের হৃদয়ে, সারা বিশ্বে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার জীবনের গীতিকাব্য মানে ওনার জীবনের, ওনার স্বামীর মৃত্যুর আগে এবং তার শেষ দিন পর্যন্ত টোটাল যে লাইফটা কিভাবে কেটেছে সেইটা এক একক কবিতার মাধ্যমে তিনি সেটা লিখেছিলেন, নাম দিয়েছেন জীবনের গীতিকাব্য। আমি অভিভূত হয়েছিলাম, আমি বইটা প্রকাশ করেছিলাম। আমি তার গদ্য শৈলী দেখে আমি প্রস্তাব দিয়েছিলাম যে তুমি একটা বড় উপন্যাস লেখো, একটা আখ্যান লেখো, আমি দেখবো, যদি পছন্দ হয়, যদি মনে করি আমি নিজের পয়সায়, তোমায় কোনো রকম অর্থনৈতিক সহযোগিতা করতে হবে না, আমি প্রকাশ করব। যাই হোক, আমি গত বছর বা তার আগের বছর খুব সম্ভবত বন্দনা মালিকের বহন এই উপন্যাসটা প্রকাশ করি। মুশকিল হচ্ছে আমি যখন এই বইটা প্রকাশ করি, আমার হাউস আজকে 37 বছরের হাউস, আমি যখন এই বইটা প্রকাশ করছি, কে বন্দনা, মোহন কি প্লট, এইটা যখন বইমেলাতে বিভিন্ন স্টল, আমাদের বইমেলা স্টল থাকে একদম সেই বাংলা আসাম থেকে আরম্ভ করে আপনার দার্জিলিং, এদিকে পুরুলিয়া, আমি কয়েকটা জেলা মেলায় নিজে উপস্থিত ছিলাম। আমাকে পাঠককে এবং গ্রন্থাগারিকদের বোঝাতে হয়েছে মোহনটা কিসের উপন্যাস, কে এই বন্দনা মালিক। আমি তাকে প্রত্যেকটা পাঠককে এবং গ্রন্থাগারিককে বলেছিলাম যে লেখককে আপনারা ভুলে যান, আপনার বইটা সিনপসিসটা পড়ুন, বইটা পড়ুন আগে, যদি উপন্যাসটা ভালো লাগে তবে কিনবেন। আমি সিনপসিসটা একটু ছোট করে বলেছিলাম তাদেরকে। তখন আমাকে এক গ্রন্থাগারিক, আমি নামই বলি আপনাদের, উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি গ্রন্থাগারিক আমাকে বলেছিলেন এই লেখিকা কে। আমি একজন লেখিকা, কোথায় বাড়ি, পশ্চিমবঙ্গে বাড়ি, কোনো একটা গ্রামে, কোনো একটা জেলায়। বলে অসম্ভব তার গদ্য শৈলী। আমি লেখাটা পড়ে অভিভূত হলাম। তো আপনি কি এই বইটার একটা কপি আপনি আমার লাইব্রেরিকে, আমি তো বইটা কিনবো 5 কপি, কিন্তু আপনি কি একটা বই আমাকে আমার লাইব্রেরিতে ডোনেট করবেন? আমি একটা কারণ, আমি আপনার পরিচালনা সমিতি এবং কয়েকটা কপি আমি আপনাকে দিতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, আপনি কিন্তু একটা আমাকে মতামত দেবেন। যাই হোক, মতামত তিনি দেওয়ার আগে যে কোনো কারণে হোক, শারীরিক অসুস্থতার কারণে তিনি আজকে ইহলোকে নেই, চলে গেছেন, দিতে পারেননি। আমার আফসোস হয়ে গেছিল যে সেটা দিতে পারলে, সেই তথ্যটা আমাদের থাকলে আজকে আমি এই মহতি দিনে সেইটা আপনাদের বলতে পারতাম বা দেখাতে পারতাম, এটা আমার আফসোস। কিন্তু আমি যেটা সবচেয়ে বেশি খুশি হয়েছি, এই উপন্যাস আমি আজকে লেখিকা আমার সামনে বসে আছে, তাকে প্রশংসা করে বলছি না। আমার আর এক লেখক জারিফুল, সেও মঞ্চে সঞ্চালনা করছেন, তাকেও আমি ছোট করতে বলছি না, বা আপনাদের মতো গুণী মানুষদের কাছে আমি প্রকাশ করতে আমি মানে অকপটে স্বীকার করছি। আমি 1 বছরে মাত্র 3 মাসের মধ্যে আমি এই উপন্যাসটি 500 করে বিক্রি করেছি, এবং এই উপন্যাসটি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা জেলার গ্রন্থাগারিক থেকে শুরু করে এবং পাঠক তারা স্বতঃস্ফূর্তভাবে বইটার বিষয়ে, বইটার গদ্য শৈলীতে তারা কিনেছে। আমি বন্দনাকে হয়তো সেই সহযোগিতা করতে পারিনি, কিন্তু আমি ন্যূনতম কিছু সাহায্য সহযোগিতা করেছি এবং প্রস্তাব রেখেছি আগামী দিনে এই লেখা চালিয়ে যাওয়ার জন্য। এটা তো বলো তার এই প্লট। আমি বন্দনার সঙ্গে যে কথাটা বলতে চাইছিলাম, যে কোন পরিস্থিতিতে সমাজের, তার পরিবারের কোন জায়গা থেকে তিনি উঠেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, এই স্বল্প সময়ের মধ্যে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম, রোদ বৃষ্টি জলে খেতে কাজ করে সংসার চালিয়ে স্বামী নেই, একটা পরিবারের গার্জেন নেই, নিজেই গার্জেন, সেই পরিচালনা করে সাহিত্য চর্চা করা, এটা নট এ ম্যাটার অফ জোক। এই ক্লান্তি, সারাদিনের এই ক্লান্তির পর সাহিত্য চর্চা করা, এটা ঈশ্বর প্রদত্ত না হলে সম্ভব না। আমরা যারা যাদেরকে আমরা এলিট ক্লাস বলে মনে করি, আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি, আজ রবীন্দ্রনাথ হতে পেরেছেন, তার যে সাবজেক্ট থেকে তিনি উঠেছেন তাই তিনি বিশ্বকবি হতে পেরেছিলেন, নিশ্চয়ই তার গুণ ছিল। কিন্তু নজরুল যে সমাজ ব্যবস্থা থেকে উঠেছিলেন, যে লড়াই করে উঠেছেন, তার মধ্যে পার্থক্য ছিল। কিন্তু দুজনেই তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত দু জায়গায়। সুকান্ত তার স্বমহিমায় প্রতিষ্ঠিত তার জায়গায়, কিন্তু প্রত্যেকেরই তার নিজস্ব একটা সামাজিক লেভেল ছিল। কিন্তু বন্দনা যে লেভেল থেকে উঠে আজকে সাহিত্য চর্চা করছেন, আমি জানি না, হয়তো গ্রামে, হয়তো এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় অনেক বন্দনা আছে, তারা হয়তো তাদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে, সাংসারিক জীবনের চাপে, সামাজিক পরিস্থিতির চাপে তারা হয়তো হারিয়ে যাচ্ছে, তারা লিখতে পারছেন না, পরিচালনা করতে পারছেন না, কিন্তু বন্দনা চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এই কুড়ি পত্রিকা পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, বা যারা এই কুড়ি পত্রিকার সঙ্গে ভালোবেসে যারা উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কুড়ি পত্রিকাকে আরো আগামী দিনে সুপ্রতিষ্ঠিত করুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন, ভালো লেখা দিন, ভালো কবিতা দিন। কারণ যারা সমাজে আজকে প্রতিষ্ঠিত লেখক বা সাহিত্যিক, যারা আজকে জীবিত আছেন বা চলে গেছেন, তারা সকলেই কিন্তু এই ক্ষুদ্র পত্র পত্রিকায় লিখে বা লিটিল ম্যাগাজিন থেকে লিখে তারা বড় হয়েছেন, তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কারণ আমরা বিশ্বাস করি, একজন প্রকাশক হিসেবে আমি বিশ্বাস করি, ভালো লেখা, ভালো কবিতা, ভালো উপন্যাস, ভালো ছোট গল্প তৈরি হয় ছোট ম্যাগাজিন বা লিটিল ম্যাগাজিন থেকে উঠে আসে, পত্রিকা থেকে উঠে আসে, তারপর সেই লেখা সমাজে প্রতিষ্ঠিত হয়। বড় বড় প্রিন্ট মিডিয়া, আজকে আনন্দবাজার বলুন বা বিভিন্ন পত্র পত্রিকা বলুন, সেখানে রিভিউ প্রকাশিত হওয়ার পর সমাজের সামনের সারিতে আসে, তারপর বিভিন্ন প্রকাশক সংস্থা সেই লেখা থেকে তারা তাদের বিভিন্ন রকম বই প্রকাশ করেন, পরবর্তীকালে তারা পুরস্কারে চলে যান। সেইভাবেই সৃষ্টিটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র পত্র পত্রিকা থেকে, সৃষ্টিটা হচ্ছে লিটিল ম্যাগাজিন থেকে। সুতরাং আপনারা সকলে যারা এই কাজে ব্রতী হয়েছেন, আজকে যারা প্রত্যেকেই যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে যারা আপনারা কোনো না কোনো ক্ষুদ্র পত্র পত্রিকা লিখছেন, কোনো না কোনো ক্ষুদ্র পত্র পত্রিকা আপনার কবিতা, আপনার গল্প, উপন্যাস লিখছেন, তাই আপনাদের অনুরোধ, আপনারা এই সংস্কৃতি এটা চালিয়ে যান, যাতে করে কুড়ির মতো আগামী দিন আরো অনেক কুড়ি প্রস্ফুটিত হতে পারে। এবং আজকের এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, ভোগবাদী সমাজ ব্যবস্থায় আজকে মোবাইল যেভাবে আমাদের যুবক সমাজকে, যুবক যুবতী সমাজকে আমরা রসতলে পাঠিয়ে দিচ্ছি, যে চর্চাটা আমরা ভুলে যাচ্ছি, সেই চর্চাটা আমার মনে হয় যদি গ্রামে এইরকম ভাবে আলোচনার মধ্য দিয়ে, এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে, এরকম পত্র পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে যদি উঠে আসে, তাহলে আমার মনে হয় আপনার পরিবারের সেই ছেলে মেয়ে নিশ্চিতভাবে বিকাল বা সন্ধ্যের পর মোবাইল নিয়ে কোনো ক্লাবে যাবে না, নিশ্চিতভাবে কোনো কারোর সঙ্গে আড্ডা দিতে যাবে না। সেই মা বাবার ছেলে মেয়ে কখনোই এই রসদলে যাওয়ার সুযোগ পাবে না, যদি আপনাদের মতো বাবা মারা এই ধরনের পত্র পত্রিকা, এই ধরনের লেখালেখি চর্চার মধ্যে আপনারা যে পেশায় থাকুন না কেন, শিক্ষকই হন, কৃষক হন, ব্যবসাদার হন, মাস্টারমশাই হন, বা বিভিন্ন রকম প্রফেশনে যুক্ত হন, তারপরেও যদি আপনারা এই সাহিত্য চর্চা আসেন, কারণ সাহিত্য চর্চা শুধুমাত্র আপনার নিজের জন্য নয়, সাহিত্য চর্চা সমাজের একটা স্তর, সুস্থ সংস্কৃতির স্তরটা যদি ভেঙে যায়, সুস্থ সংস্কৃতিটা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় যেটা হওয়ার কথা সেটাই হতে চলেছে বা হচ্ছে। এইটাকে রুখতে গেলে শুধু একটা প্রশাসন, শুধু একটা সরকার, শুধু একটা দল, শুধু একটা কোন একটা সংগঠন এটা ব্যবস্থা করতে পাল্টাতে পারবে না, যদি না আমরা সাধারণ মানুষ, যদি না আমরা প্রত্যেকটা গার্জেন, যদি না আমরা প্রত্যেকটা লেখক বা লেখিকা যারা এই সমস্ত সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমরা যদি এই কাজে ব্রতী না হতে পারি, তাহলে কারোর পক্ষে সম্ভব নয় এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ধরনের পত্র পত্রিকার সঙ্গে যুক্ত হন, এবং এই কুড়ি সাহিত্য পত্রিকা যেটা আজকে বন্দনা একক প্রচেষ্টায় হয়তো শুরু করেছে, কিন্তু বন্দনার পিছনে এখানে মাননীয় সভাপতি বললেন অনেকেই আছেন যারা নীরবে এই চেষ্টা সহযোগিতা করছেন। আমি তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই সহযোগিতা ধারা বজায় রাখবেন। আগামী দিনে
এই নুড়ি যেন একটা পশ্চিমবঙ্গের 8 ছোট 10টা পত্রিকার মধ্যে স্থান লাভ করে, সেই সহযোগিতা আপনারা করবেন। এই কটা কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আজিজুল্লাহকে। এবং আপনাদেরকে শুনিয়ে রাখি যে উনি তো বললেন ভালো লেখার উনি কদর করেন, মানে এই পুরী পত্রিকায় ওনার একটা বিজ্ঞাপনও দিয়েছি, মানে আমরাই জোর করে ওনার বিজ্ঞাপনটা আদায় করেছি। তো আপনারা যারা নিজেদের লেখা ছাপা করে দেখতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ওই পত্রিকার মধ্যেই ওনার ফোন নম্বর দেওয়া আছে। আপনারা ভালো লেখা হলে উনি নিশ্চয়ই সেটা সমাধান করেন, যেটা বর্ণনার ক্ষেত্রেই হয়েছে। যাই হোক, আমরা আবার চলে যাবো কবিতা পড়ে জায়গায়। স্বপন পাজা উনি আসবেন, একটা কবিতা পাঠ করবেন। আমি ঋষভ থেকে আসছি, ঋষের সমাচারের সম্পাদক। অরুণদাকে জয়রুদাকে একই মঞ্চে এখানে বহুদিন পরে পেয়েছি, ভালো লাগছে। প্রাসঙ্গিক কি কথা, 1 নম্বর হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই বন্দনা মালিকের বন্দনা মালিক হয়ে ওঠার গল্প কিছু কিছু বলেছে। সম্প্রতি, অতি সম্প্রতি চিরাগ পত্রিকায়, নসলবাড়ির চিরাগ পত্রিকায় যখন বঙ্গমালিকে সম্বোধনা দেওয়া হয়, ওনার কোয়ালিটি কিছু তার বঙ্গমালিক হয়ে ওঠার গল্প শুনেছিলাম। আমরা যারা শুনিনি, যারা শুনিনি, তাদের কাছে অন্তত সংক্ষিপ্তভাবে বঙ্গমালিক নিজে যদি সেই কথাগুলো কিছু উল্লেখ করেন, বোধ হয় খুব ভালো লাগে। 2 নম্বর কথা হচ্ছে প্রাথমিক কথা, আমরা আস্তে আস্তে ঠিকই করে নিয়েছিলাম এইরকম একটি পত্রিকা, এই পত্রিকাটি আমি কিনেই নেব, সূর্য সংখ্যা ওইভাবে নেবো না, কিনেই নেব। এইবার আমি 4 পংক্তির 4টি রেখা পড়ছি। প্রথম, প্রতীক্ষা। আগুন নদী, সাঁতরে পাখি, ঠোঁট রাখবে আগুন গাছে, আগুন গাছও থাকবে রিজু, অগ্নিগিরির মুখে কুসুমগুলি ফুল্ল হবার গান গাইবে আগুন পাখি, বৃষ্টি শ্বাসেই ঝলসে যাবে বেশি থাবা এই সকল। দ্বিতীয়, হক কথা 1। নদীতে জোয়ারে পচা গলা মৃতদের সাথে ভেসে যায় আবর্জনা, অধিকাংশ জীবন্ত মানুষ। উজান সাঁতার দিতে দুঃসাহসে কেউ কেউ মাপে, উৎসে গিয়ে ফসল তারাই কাটে, বাকিরা ফাঁস। হক কথা 2। অন্য কেউ করে দিক যুদ্ধটা আমার, সাথে পাচে নেই আমি, নিরপেক্ষ থাকি। সংক্রামিত এই রোগ যুগের বাহার কিভাবে জোটাবে বলো, আজ রুটি রুজি শেষ, অপেক্ষা। হাঁটতে 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 আসবো যখন নদীর কাছে, অমনি নদী খল বলিয়ে পড়বে ঢুকে বুকের ভেতরে। হাঁটতে 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 যেই তাকাবো দূর আকাশে, অমনি আকাশ হুড়মুড়িয়ে পড়বে ঢুকে চোখের ভেতরে। চোখের ভেতরে কি আকাশ, বুকের ভেতরে কি নদী। এমন দিন কি পেতেই হবে দ্রোণ তোমার ভাষা নদী। নমস্কার। দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ স্বপন বাবুকে। ছোট্ট ছোট্ট কবিতা, খুব সুন্দর লাগলো। আমরা আবার সুব্রত সিং তাকে ডেকে নেব। সুব্রত সিংহ, মাফ করবেন, সুব্রত সিংহ। আব্দুল মান্নান, আপনি একটু মঞ্চে চলে আসেন। উনি কলকাতা থেকে এসেছেন, আজকে ট্রেন ফিডব্যাক ছিল, অনেক আগেই বেরিয়েছেন, ওনার আসতে একটু বিলম্ব হলো।
তাই সুব্রত ছিল। নমস্কার, আমি আমার একটি কবিতা পাঠ করব। তার আগে আমি দু এক কথায় একটি কথা বলবো। আমার বন্দনা মালিককে আমি চিন্তা করি, হরিপালের সাহিত্য সভায় আমার সঙ্গে প্রথম আসে। পরবর্তী সময় বিভিন্ন সাহিত্য সভায় সেটা দেখা হচ্ছে। হঠাৎ একদিন আমি রিক্সায় থাকি, দেখি রিক্সার রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমি বললাম, চিহ্নিত ভদ্রমহিলাকে পেছন থেকে সাহস করে নাম ধরেই ডেকে দিলাম। তারপরে দেখলাম হ্যাঁ উনি সেদিনকে আমায় বললেন যে আমি দাদা একটা পত্রিকা করতে চলেছি, তো সেই পত্রিকাতে আপনি একটা লেখা দেবেন। আমি তখনই তার পরের দিনই লেখাটা দিয়েছিলাম এই কারণে, কেন বন্দনাদির জীবন সম্বন্ধে আমার সামান্য কিছু জানা আছে। আজকে নারী দিবসে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে এই ধরনের একটি অনুষ্ঠান উনি আয়োজন করেছেন। আমি এই জন্য তাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে এসে আমার একটি প্রাপ্তি, অনেকদিন আমার এক সহযোদ্ধা, সাংগঠনিক সহযোদ্ধার সাথে আমি দেখা হয় না। আজকে অশোকদা এখানে আছে, দীর্ঘদিনের পরিচিত আমাদের পরিচয় আমাদের। উনি ছিলেন আমার সাংগঠনিক সহযোদ্ধা, আমার নেতৃত্ব। উনিও অবসর নিয়েছেন, আমিও অবসর নিয়েছি, তাই দীর্ঘদিন ওনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আজকে তাকে পেয়ে আমি তাকেও অভিনন্দিত করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমার কবিতা আপনাদের শুনেছি। কবিতার শিরোনাম ম্রিয়মান শব্দেরা কবু ছেঁকে যায়। একটা দুঃখ ভাব তোমাকে দুঃখ বিলাসী করে দিয়েছে। আর পৌরে কাপড় জড়ানো গায়ে পরন্ত বিকেলে গোটা বাজার ঘুরেও একটা চাপা ফুল পাবে। নিস্তব্ধ গোরস্থানে কিংবা নদীর পাশে শ্মশানে কপালের চুলগুলো যখন হাওয়ায় উঠছিল, নদী ও বাতাসের শাসনও তুমি মানতে চাও। তুমি তখন নিজের নাম খোদাই করতে কাঠ কয়লা খুঁজছিল। ফেলে আসা পথের ধারে তুমি বৃক্ষ মঞ্জরি দেখেছো বিষাক্ত ছত্রা অজস্র নাভিমূলে, খোয়াই তরঙ্গে বিচিত্র কাল্পনিক চিত্রাবলী, ধুধু প্রান্তরে টর্নেডো ঘূর্ণিকে তুমি খেলনা লাট্টু ভেবেছিলে। উপত্যকার বিষ বাতাসে তুমি কলঘরে স্নানের শব্দ শুনতে চেয়েছিলে, অথচ তোমার হাত পা মাথা কখন যে হারিয়ে গেছে তুমি খেয়ালও করো। যদি বেঁচে থাকো, কাল রাতে দেখবে রক্তের রঙে একটা গোটা চা দিবে। নমস্কার। খুব সুন্দর কবিতা। সুব্রত সিংহকে ধন্যবাদ জ্ঞাপন করলাম উনি পত্রিকার তরফ থেকে। আপনারা জানেন যে এই সময়কালটা অত্যন্ত অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সাম্প্রদায়িক বিষ বাস্তে চারিদিকটা ছড়িয়ে পড়েছে। এরকম একটা দিনে একটা অত্যন্ত সুখকর সংবাদ আপনাদের জানাই যে এখন রমজান মাস চলছে। আপনারা জানেন আমরা অনেকেই রমজান পালন করি, স্বয়ং আমি নিজেও করি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আব্দুল মান্নান, যিনি কলকাতা থেকে এসেছেন। অতি সম্প্রতি তিনি হজ যাত্রায় গিয়েছিলেন, সম্প্রতি তিনি হাজী হয়ে এসেছেন। এবং আপনারা জানেন ওখানকার খুব বিশুদ্ধ পানীয় জল জমজমের পানি এবং ওখানকার খেজুর খুব প্রসিদ্ধ। এই সুদূর আরব থেকে তিনি বন্দনার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছেন, জমজমের পানি এবং খেজুর। সেইটি তিনি তুলে দেবেন কুড়ি পত্রিকার সম্পাদিকা বন্দনা মালিককে। সাম্প্রদায়িক সম্প্রীতি এর থেকে বড় দৃষ্টান্ত আর কিছু হয়। আজকে নারী দিবসে বন্দনার জন্য এই ছোট্ট উপহারটি তুলে দিচ্ছেন আর বিশিষ্ট গল্পকার আব্দুল মান্নান, এখন বলা ভালো হাজী আব্দুল মান্নান।
হজ করলে হাজ। ধন্যবাদ। এখন আমরা অমিয়া বন্দ্যোপাধ্যায় ধনেখালি পত্রিকা, ধনেখালি কলম পত্রিকা সম্পাদিকা, তার থেকে কিছু শুনে নেব। একই সঙ্গে আমরা মঞ্চে ডেকে নেব আর এখানকার বিশিষ্ট সাংবাদিক এবং নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব নওশাদ মল্লিককে, তিনি মঞ্চে আসবেন, আসন গ্রহণ করবেন। নওশাদ তাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং একই সঙ্গে আমরা অমিয়া দিকে একটা কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। তুলেই যাবে। নমস্কার। কবিতা পাঠ করার আগে বন্দনা সম্বন্ধে আমার কিছু বলা উচিত। বন্দনা বলেছিল যে আমার দিদি পড়াশোনায় ভালো বলে সে পড়াশোনা করছিল, আর বন্দনা যেহেতু পড়াশোনা সেটা ভালো ছিল না, তাকে গরু চড়াবার কাজে দেওয়া হয়েছিল, গরু চড়ানো মাঠের কাজে। তো মা তখন বোঝেনি যে ওর মধ্যে যে ছাই চাপা আগুন আছে, সেই আগুন একদিন জ্বলে উঠবে, আলো দেখাবে, এবং শিক্ষার আলো, সাহিত্যের আলো এটা দেখাবে, সেদিন বোঝেনি। কাজে বন্দনা সেটা দেখিয়ে দিয়েছে, তারও যোগ্যতা আছে, স্কুলে না পড়লেও অন্যদিকে তার দুটি ছড়িয়ে দিচ্ছে। আর আজকের দিনটা হচ্ছে 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে একজন নারী কবি কবিতার বই উদ্বোধন হচ্ছে, এটা খুব ভালো জিনিস। আন্তর্জাতিক নারী দিবসে আমরা অনেক গর্ব ভরে বলি নারীর অধিকার সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আদৌ কি নারীর অধিকার সুরক্ষিত হয়েছে? আজকে শিপ্রা বলে যে কামদুনির মেয়েটি, তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছিল যে মানে কহতব্য নয়, আমরা তো শিউরে উঠি। তাদের যারা অত্যাচারী ছিল তাদের শাস্তি ঘোষণা করা হলো, কিন্তু পরবর্তীকালে সেই শাস্তি আবার মকুব হয়ে গেল। এই যে নারী দিবস করছে, কিন্তু কেন শিক্ষা বিচার পেল না, কেন অভয়ার বিচার পায় না? এরা কত আছে, কত অপরাধ মেয়েদের মধ্যে হচ্ছে, বিচার হচ্ছে। আজকে যদি এখানে কোনো নারীর প্রতি অন্যায় হয়, তাহলে কোনো যারা যেসব নারী এখন লক্ষ্মীর ভান্ডার এটা ওটা নিয়ে একদম আনন্দে মশগুল হয়ে যাচ্ছে, তারা কি প্রতিবাদ করবে? করবে না। আমাদের পাখিদের মধ্যে কাককে দেখা যায়, একটা কাকের যদি মৃত্যু হয়, কাক কাক করে একবারে মানে 150 কাক এক জায়গায় হাজির হয়, যে তাদের একজন আত্মীয় বিয়োগ হয়েছে বা কিংবা অন্যায় হয়েছে, তারা প্রতিবাদ করে। কিন্তু আমাদের দেশে বা রাজ্যে এই যে নারীদের পরপর অত্যাচার হচ্ছে নারীদের উপরে, তার কি প্রতিবাদ আছে? প্রতিবাদ নেই। তারা কোনো বিচারও পায় না। কাজে আন্তর্জাতিক নারী দিবসটা আমরা মনে শুধুই পালন করি, যাকে অনেকেই কবিতা বলবেন, অনেকেই হাজির আছেন। আমি দীর্ঘায়িত করবো না, আমি কুড়ি পত্রিকা একটা ছড়া লিখেছি, সেই ছড়াটা বলে আমার বক্তব্য শেষ করব। নতুন কুড়ি, সিপাহীচন্ডী স্টেশন পূবে গেলে মাঝিনা, আরো
ডুবে এগিয়ে যাবে, খাজুর তলে কুঁড়ি পাবে। কুঁড়ি যখন পুষ্ট হবে, নানান সৃষ্টির ফুল ফুটবে। সেই ফুলেরই সৌরভেতে লেখক কবি থাকবে মেতে। খাজুর তলে ভাষার বাগানে আসবে মানুষ সাহিত্যের টানে। গান, গল্প, কবিতার ছন্দে ভরবে কুঁড়ি ভালো মন্দে। কুঁড়ি 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 রে, রাখিস নিজের মান রে। বাগদেবীকে সঙ্গী করে থাকিস অনেক বছর ধরে। নমস্কার। দিদিকে অনেক ধন্যবাদ। দিদি কিন্তু কবিতা বা গল্প তো আপনারা পড়বেনই, খুব ভালো বলে। আমি কলকাতাতেও ওনার একটা বক্তব্য শুনেছিলাম, লোকে মন দিয়ে শোনে। ধন্যবাদ দিদিকে। এবার আমি ডেকে নেবো মধুসূদন কুমারকে। তার থেকে আমি কিছু শুনে দেবো। কুড়ি পত্রিকা অনেক কাজকর্ম তিনি করেছেন, কর্মকর্তাদের একজন। আমি এই মধুসূদন কুমারকে ডেকে নিচ্ছি। হ্যালো, প্রথমে গ্রামবাসী হিসাবে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানাই গ্রামের পক্ষ থেকে। এছাড়া উপস্থিত বয়স্কদের আমার প্রণাম, বাকিদের শুভেচ্ছা ভালোবাসা। কবি বন্দনা মালিকের সঙ্গে পরিচয় আপনাদের কবি হওয়ার পর, কিন্তু কবি ব্যক্তি বন্দনা মালিকের সঙ্গে আমার পরিচয় 1992 সাল থেকে। তার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্কে বলতে হয়। আমি তাকে কাকিমা সম্বোধন করি। এই গ্রামে একেবারে বালিকা বধূ হিসাবে অত্যন্ত শোকের পরিবেশে তার আগমন ঘটেছিল। আমি যদি সালটা ভুল না করি, 1992 তার শ্বশুর মশাইয়ের মানে মারা যাওয়ার পর শ্রাদ্ধানুষ্ঠানের পরের দিনই বিশেষ কারণেই তাকে ওইভাবে আসতে হয়েছিল বধূ হিসাবে, একেবারে নিতান্তই বালিকা বধূ। আমি তার থেকে বয়সে খুব মানে অল্প কিছুদিনেরই ছোট আর কি, কিন্তু সম্পর্কে উনি আমার কাকিমাই হন। তো আমি দেখেছি চোখের সামনে থেকে তার লড়াই। আপনারা কবি হিসেবে দেখেছেন, আমি ব্যক্তি বন্দনা মানুষের মালিকের লড়াই দেখেছি। তার দারিদ্রের সঙ্গে তার লড়াই, অন্যায়ের সঙ্গে তার লড়াই, নীরবে মুখ বুঝে সবকিছু সহ্য উনি করেছেন। কিন্তু তার মুখের কোন অভিব্যক্তিতে বোঝা যায়নি, বুঝতে পেরেছি তার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। কখনো কখনো তার শরীরের বহিরাবরণেও রক্তক্ষরণ হয়েছে, কিন্তু বুঝতে পারিনি। সদাহাস্যময়, কিন্তু কাউকে কোনোদিন কিচ্ছু বলেনি। যাই হোক, আমি একবারে কবি বন্দনা মালিকের কাছে চলে আসি, মাঝখানে অনেকটা স্টেপ পেরিয়ে। কারণ কবি বন্দনা মালিক যখন তিনি স্বপ্ন দেখছেন কবিতা লেখা, হঠাৎ করে একদিন বললেন, আমার নাম মধুসূদন কুমার, হয় উনি মধু বলে ডাকেন, মধু আমি একটা কবিতা লিখেছি, দেখবে? আমি তো দেখে কি বলবো, একেবারে কি বলবো, আমার মনে ছিল কোন এক গ্রাম্য মহিলার পাগলামি, এটা বানান ভুল, ছন্দ আমি তো কিছু ভেবেই উঠতে পারি, কিন্তু আমার সেই সাহস বা সেই শিক্ষা আমার নেই যে তাকে মুখের উপর বলবো যে না কাকিমা আপনার দ্বারা হবে না, এটা আমি বলতে পারি, বলিও নি। তারপরে আস্তে আস্তে তার উত্থান, এবং সেটা রূপকথার গল্প। আজ যে মহান উপন্যাস নিয়ে আলোচনা হচ্ছিল, সেই উপন্যাসের হঠাৎ করে কাকিমা একদিন বললো, তুমি যাও করে 3 দিনের মধ্যে আমার এই গ্রুপ কপিটা একটু দেখে দিতে পারবে? আমি চেষ্টা করেছিলাম, আমি সামান্য একজন স্কুল টিচার, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছিলাম সেই মহান উপন্যাসের গ্রুপ কপিটা আমার মতো করে। আমি এ ব্যাপারে খুব একটা দক্ষ নয়। পরবর্তীকালে আমি দেখেছি, ওই যে আপনাদের মতো আমিও তার কবিতার শব্দচয়ন, লেখা দেখে তার প্রতিবাদ দুটিতে আমি আলোকিত হয়েছি, চমকিত হয়েছি, বিস্মিত হয়েছি। কখনো কখনো মনে হয়েছে এই কার লেখা আমি পড়ছি, এ কি সেই বন্দনা মালিক যিনি একসময় বিয়ের আগে ছাগল চড়িয়েছে?
যিনি বারবার বলেছেন আমি স্কুলে সেভাবে যেতে পারিনি, যিনি বারবার বলেছেন যে আমি কিছুই তো পাইনি জীবনে, যদি এইটাকে অবলম্বন করে আঁকড়ে আমি বাঁচতে পারি, উঠতে পারি। আজ সেই দিন, ওঠার দিন। সময় বেশি নেব না, বাড়ি যাওয়ার সকলেরই তারা আছে। শুধু শেষ মুহূর্তে সেই একটা কথাই আমার মনে হচ্ছে প্রখ্যাত সাংবাদিক সে মতি নন্দীর লেখা কনির ফ্রেন্ড ফিলোজাফার গাইড হিসেবে ক্ষিতিশ সিং এর সেই কথা, চেষ্টা করলে মানুষ সব পারে। আজ বন্দনা মালিক ওটা উপন্যাসে ছিল, আজ এটা এখানে বাস্তবে দেখিয়েছে। আর কি আমি কাকিমার উদ্দেশ্যে বলবো, ফাইট কাকিমা ফাইট। কারণ যে লড়াই করে আজ তিনি এই জায়গাটায় এসেছেন, এখনো লড়াইটা করতে হবে। কারণ পুরীটা যাতে সরে না যায়, পরিপূর্ণ ফুল হিসেবে তার সৌরভে আমরা সকলে সুরভিত হব, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব। বন্দনা নামক করি খিদটা কিন্তু আমরা পেয়েই গেলাম, দেখেই গেলাম। খিদটা বলে গেলেন খনি খাই, খনি খাই, খনি খাই। বেশ শিহরিত হচ্ছিলাম, বন্দনা খাই, বন্দনা খাই, বন্দনা খাই। বন্দনা যে নির্যাতিত হয়েছে লেখার জন্য, নিপীড়িত হয়েছে লেখার জন্য, এটা কিন্তু সর্বজন বিদিত। আমরা যারা লেখালেখির সঙ্গে জড়িত আছি তারা সবাই জানি। তাই খিদ্দার সঙ্গে আমরা বলি বন্দনা ফাই ফাই ফাই। যাই হোক, আমরা এবার বৃন্দাবন ঘোষকে দেখে নেব, তার থেকে একটু শুনে নেব কিছু কথা। তারপরে আজকে যাকে নিয়ে এত চর্চা হচ্ছে, নিশ্চয়ই বন্দনার কাছ থেকে একটুখানি হলো কথা শুনে নেব। আচ্ছা বৃন্দাবন বাবু, একটু মাফ করবেন, একটি বাচ্চা মেয়ে নাচ করতে চাইছে, ওর ইচ্ছেটা পূরণ করি আমরা। আমাদের এক খুদে বন্ধু আমাদের একটা নৃত্য পরিবেশন করবে, ওর নামটা কি? আচ্ছা তুমি কি বলো? এখানে করতে নাচ কি করবে? শীতশ্রী, শীতশ্রী মৈত্র, শীতশ্রী মৈত্র, তুমি নাচ করবে? হ্যাঁ, শুধু তার সাথে গেছে নাচ, একটি নৃত্য পরিবেশন তারকেশ্বরের ছোট জলছবিতে তারকেশ্বরের ছিল, তুই ছিলি? ভান্ডারাটিতে আদা গত রোববার রে ভান্ডারাটিতে তারকেশ্বরে একটা টিম করলো, তুই ছিলি? হ্যাঁ, তোর দিদিমণি জ্বলবে জ্বলবে জ্বলবে। ওখানে ব্লুটুথ খোলা আছে, ব্লুটুথ অন করতে পারিস। এখানে এসো।
এই সাহেব ঠিক আছে দারুণ দারুণ ছোট্ট বন্ধুকে আমরা অভিনন্দন জানাই। কিসে পড়ি এবার আমরা কিসে পড়ি আকাশবাণী কলকাতা প্রতিনিধিত্ব করেছেন তুহিন চ্যাটার্জি। তার নিজের কথা, বন্দনার কথা এবং সাহিত্যের কিছু কথা তার থেকে শুনে নেব। নমস্কার। আমার সামনে যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা বসে আছেন, বিশেষ করে মহিলা, তাদেরকে প্রত্যেককে আজকের এই 8ই মার্চ যে নারী দিবস আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানাই। আজকে 8ই মার্চ আমাকে যখন বন্দনা বললো দাদা আপনাকে আসতেই হবে, কালকে আমার তো 3বার ফোন করেছে, আমি একবারও আমার ফোনটা করতে পারিনি, আমি খুব ছুটছি, তখন আমি খুব ব্যস্ত মানুষ। যাই হোক, বন্দনার সঙ্গে আমার পরিচয় খুব অদ্ভুত ভাবে। আমি বিকেলে অফিস থেকে ট্রেনে করে ফিরছি, আমার চুলটা যতটা পাকা দেখছেন, আমি কিন্তু ঠিক এতটা বয়স করবো, আমি চুলটা রং করে ট্রেনে বসার সিট পাই, সত্যি কথা। রং করিটা আমি বসে আছি জানলার ধারে, গ্রীষ্মকাল। আমার ঠিক সামনে বন্দনা আর আমার সঙ্গে আরো একজন শুভানুদ্ধা এমনি বসে আছেন, কলকাতা থেকে ফিরছেন কোন একটা অনুষ্ঠানে, কোন পুরস্কার পেয়েছিলেন, আমার ঠিক মনে নেই। কথাবার্তা বলছেন, বলতে বলতে আমি লক্ষ্য করছি কি সমস্ত বই নিয়ে দেখাচ্ছেন, ব্যাগও রয়েছে, ব্যাগের মধ্যে কালোগুলো মহিলা খুঁজছেন ক্যালকুলেশন, কিসের পুরস্কার, কি বলছে কবিতা।
আর কথাটা হয়ে যাওয়ার পর ওনাকে আমি ডিস্টার্ব করতে পারি। আমি বলছি বলুন কি বই, বিষয়টা কি, এটা কিসের বই? তো বলে দাদা আমি গিয়েছিলাম, আমি কলকাতায় একটা অনুষ্ঠান, আমি আমার থেকে এই মুহূর্তে মনে নেই, আমি জিষ্ণু বলছি। তা আপনি পেয়েছেন? না, আমি দেখি বইটা কি দেখি। তো বইটা দেখলাম, তারপর একটা কবিতা একটু চোখ দিলাম, আমার যতটুকু জ্ঞান অনুযায়ী দেখলাম, ট্রেনের মধ্যে তো তাই পরিচয়টা বললাম কোথায় বাড়ি।